আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। থাম্বনেইলে দেখে বুঝতে পেরেছেন যে কী বিষয়ে কথা হবে। বিষয়গুলো সবার জানাই জরুরি। অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে আইটিআই পাওয়ার পরে যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, এটার চেয়ে কষ্টের বিষয় আর নেই। আপনি এমনি অনেক দিন ধরে হয়তো প্রোফাইল করে বসে আছেন, কোনো ইনভাইটেশনই পাচ্ছেন না, সেটা একটা ভিন্ন ইস্যু। কিন্তু আপনি পিএনপি নমিনেশন পেলেন, কিংবা আপনি এক্সপ্রেস এন্ট্রি আইটিএ পেলেন, পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করলেন, জমা দিলেন, অ্যাপ্লিকেশন ফি অনেক টাকা পয়সা খরচ করে জমা দিলেন, এরপরে আপনার অ্যাপ্লিকেশনটা ছোট ছোট বেশ কিছু কারণে রিফিউজ হয়ে গেল। এগুলো খুবই কষ্টের বিষয় হবে আপনাদের জন্য। আজকের সেশনটা পুরোটাই মূলত সাজিয়েছি অনেকগুলো এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল, প্রবলেম এবং সেটার সলিউশন এর মাধ্যমে। তো এই বাস্তবভিত্তিক তথ্যগুলো আপনাদেরকে হাতে কলমে শেখার ক্ষেত্রে সহযোগিতা করবে, কিভাবে আপনি নির্ভুলভাবে আপনার ইমিগ্রেশন জার্নিটা শুরু এবং শেষ করতে পারেন। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। IRCC শেয়ার্স কমন মিস্টেকস ইন পিআর অ্যাপ্লিকেশনস। তো আজকে আমরা মূলত কথা বলবো কিভাবে আপনি এগুলো অ্যাভয়েড করতে পারেন সে বিষয় নিয়ে। সাম্প্রতিক সময়ে একটি তথ্য পাওয়া গেছে, ইমিগ্রেশন রিফিউজ এবং সিটিজেনশিপ কানাডা তারা মূলত একটি ট্রেনিং গাইড বের করেছে ইমিগ্রেশন অফিসারদের জন্য, কিভাবে তারা পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিসিশন মেক করবে। এক্ষেত্রে 447 পেজের একটি ডকুমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে বিভিন্ন কেস তারা কীভাবে হ্যান্ডেল করবেন, তার মধ্যে থেকে বেশ কিছু এক্সাম্পল কেস আজকে আপনারা দেখতে পারবেন। আজকের আলোচনাটা একদম খুব ঠান্ডাভাবে আলোচনা করব আপনাদেরকে বোঝানোর জন্য। সময় বেশি লাগবে। যারা প্রকৃতপক্ষে লার্ন নিতে চান এখান থেকে ওয়েটিংয়ে থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এই জন্য খুব দ্রুত দৌড়াবো না। কেস এক্সাম্পলস অফ ক্যান্ডিডেটস অ্যান্ড রিকমেন্ডেড রেজাল্ট ফলোইং অ্যানালাইসিস অফ দেয়ার অ্যাপ্লিকেশনস। Based on these examples, here are some common mistakes candidates have made that led immigration officer to flag their application for further review or reject them altogether. তো আপনি হয়তো বুঝতেই পারতেছেন না, আপনি আনমনে অথবা আপনার অবজারভেশনে নেই যে আপনার ইনসিডেন্টসগুলো আপনাকে এখানে রিফিউজালের দিকে নিয়ে যাবে, রিভিউয়ের দিকে নিয়ে যাবে, কিংবা রিজেকশনের দিকে নিয়ে যাবে। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে ইউজিং ইনকারেক্ট এনওসি কোডস। এনওসি কোডটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারলে এটার কারণে অ্যাপ্লিকেশন রিফিউজ করার জন্য ইমিগ্রেশন অফিসারদেরকে নির্দেশনা দিয়েছে IRCC. When processing applications, immigration officers are trained to look at candidates' job duties and verify whether they correspond to the NOC lead statement and essential responsibilities, not just the job title. আপনি NOC সিলেকশনের সময় একটা টাইটেল সিলেক্ট করেন, একটা মেজর টাইটেল থাকে, সেই টাইটেলটা সিলেক্ট করলেন আর আপনার এক্সপিরিয়েন্স লেটারটাকে অ্যাকসেপ্ট করবে তা কিন্তু না। এটাই এখানে মূলত ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে লিড স্টেটমেন্টগুলো একবার পাই টু পাই মিলতেছে কিনা এবং ইসেনশিয়াল জব রেসপন্সিবিলিটিস এবং ডিউটিসগুলো আপনি মিনিমাম 51% বা 60% কমপ্লিট করেছেন কিনা, এগুলো খুব ভালো করে খেয়াল করা হবে। This means that candidates who submit NOC code that does not correspond to the job duties could see a refusal or review of the application. তো বুঝতে পারতেছেন যে এনওসি কোডের সাথে আপনার ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসগুলো যদি যথাযথভাবে ম্যাচিং না হয়, তাহলে এটা রিভিউতে চলে যেতে পারে কিংবা রিফিউজাল পর্যন্ত হতে পারে। তো এখানে বলা হচ্ছে স্পেশালি ইফ দি ডিউটিস অ্যালাইন উইথ লোয়ার স্কিল্ড অর ইনএলিজিবল অকুপেশন। Canada uses the National Occupational Classification System to identify and categorize occupations based on training, education, experience and responsibilities they require. এবার আপনাদেরকে একদম এক্সাম্পল দিয়ে ধরিয়ে দেই। ফিলিপাইনের একজন নাগরিক, তার নাম হচ্ছে ডায়ানা। তার প্রাইমারি অকুপেশন ছিল কন্ট্যাক্ট সেন্টার সুপারভাইজার। তো এখন ইমিগ্রেশন অফিসার তার অ্যাপ্লিকেশনগুলো অ্যাসেসমেন্ট করার সময়
যখন তার জব ডিউটিসগুলো রিভিউ করলো তখন দেখা গেল যে তার এনওসি তার জব ডিউটিসটা কনসিস্টেন্ট হচ্ছে কমপ্লেইন্টস ক্লার্ক কাস্টমার সার্ভিস, এই এনওসির সাথে তার এটা ম্যাচিং হচ্ছে, কিন্তু সে দিয়েছে কন্ট্যাক্ট সেন্টার সুপারভাইজার, কিন্তু তার ডিউটিস যেগুলো সে পালন করে সেই ডিউটিগুলো অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান যে এনওসির ওয়েবসাইটে যেভাবে মেনশন করা আছে তাতে সেটা হচ্ছে কমপ্লায়েন্ট ক্লার্ক কাস্টমার সার্ভিস। এর ফলে এনওসি কোডের সাথে বা এনওসির যে টাইটেল সেটার সাথে তার ডিউটিস রেসপন্সিবিলিটিসগুলো মিলতেছে না ইমিগ্রেশন অফিসারের ভাষ্য মতে বা তাদের যে গাইডেন্স তার আলোকে। Since her duties does not resemble her NOC code position, this affects her ability to meet the requirements and her case requires further review. তো এর ফলে তার এই অ্যাপ্লিকেশনটা ফার্দার রিভিউতে চলে গেল। এখন এটার জন্য যে আপনারা যারা আজকের আলোচনাটা শুনলেন তারা এখানে এই ধরনের কেসে কি করবেন, তারা তো একটা সলিউশন খুঁজতেছেন। তাদের জন্য সলিউশন হলো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড দি রাইট এনওসি কোড বেসড অফ ইউর জব ডিউটিস। আপনি কি কি ডিউটিস পালন করেন সেগুলোর আলোকে আপনাকে এনওসি কোড চয়েস করতে হবে। এখন এটা হতে পারে কান্ট্রি টু কান্ট্রি, আপনি হয়তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা জব টাইটেলে আছেন, সেটার ডিউটিসের সাথে ক্যানাডার জব টাইটেল এবং ডিউটিসের এখানে ফারাক দেখতে পাচ্ছেন। তো ক্যানাডার ডিউটিগুলোর সাথে আপনি যে ডিউটিগুলো পালন করতেছেন সেই ডিউটির সামঞ্জস্যতা আপনি বের করবেন, করে ক্যানাডাতে সেই ডিউটিসটাকে কোন টাইটেলের আওতায় আনা হয়েছে সেই টাইটেলটি ব্যবহার করে আপনার এনওসি কোডটি সাজাতে হবে। সেভাবে আপনার এক্সপিরিয়েন্স লেটারটা আপনার এমপ্লয়ের কাছ থেকে নিতে হবে, তাকে রিকোয়েস্ট করে তাদের কোম্পানির প্যাডে আপনি এভাবে নেবেন। আশা করি তথ্যগুলো কাজে লাগবে। এখানে আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। স্যাম নামে একজন ওয়ার্কার, তিনি একটি মিডিয়া কোম্পানিতে চাকরি করে। তো মিডিয়াতে তার অফিসিয়াল ডেজিগনেশন হচ্ছে রিপোর্টার। তো সেক্ষেত্রে রিপোর্টারদের জন্য এনওসি কোড হচ্ছে 51113 জার্নালিস্ট। কিন্তু যখন তার ডিউটিসগুলো এখানে রিভিউ করা হলো, তার ডিউটির মধ্যে অন্তর্ভুক্ত আছে ব্লগ পোস্ট, কনসাল্টিং উইথ ক্লায়েন্টস, ডিটারমাইনিং রাইটিং ক্যাটাগরি। তো এখানে তার ডিউটিসের সাথে মিলিয়ে ইমিগ্রেশন অফিসার এখানে খুঁজে পেলেন যে প্রকৃতপক্ষে তার এনওসি, তার ডিউটিসটা এনওসির 51111 অথার্স অ্যান্ড রাইটার্স এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এক্সেপ্ট টেকনিক্যাল, এখানে টেকনিক্যাল হবে না, মানে টেকনিক্যাল রাইটার না, অথার্স অ্যান্ড রাইটার্স এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে, কিন্তু সে দিয়েছে রিপোর্টার্স। ইফ সাম হ্যাড গন বাই দেয়ার ডেজিগনেশন অ্যালোন দে কুড হ্যাভ বিন রিভিউ অর রিফিউজাল অফ হিজ অ্যাপ্লিকেশন। তো এই অবস্থা অনেকেরই ঘটতেছে, অনেকেরই ঘটে থাকে। তো আমরা এনওসি কোড নিয়ে কথা বললাম, সেটার বিষয়গুলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আসি নট ডিক্লেয়ারিং চেঞ্জেস ইন সার্কামস্ট্যান্সেস। আপনি কানাডাতে প্রোফাইল করলেন, এক্সপ্রেস এন্ট্রিতে কিংবা ইউআই লঞ্চ করলেন, করার পরে আপনার যে অবস্থাটা দাঁড়ালো তার আলোকে আপনি পরবর্তীতে সেখান থেকে ইনভাইটেশন পেলেন, ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটিএ পেলেন। অ্যাপ্লাই করার পরে আপনার অবস্থার পরিবর্তন ঘটলো, আপনি হয়তো জব চেঞ্জ করেছেন, আপনার ওয়াইফ মারা গেল, অথবা আপনার ওয়াইফের সাথে ডিভোর্স হলো, অথবা আপনি নতুন করে বিয়ে করলেন। এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে, আপনার স্ট্যাটাস যে চেঞ্জ হলো, এগুলো কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে আপডেট করতে হবে। এই আপনি সংশ্লিষ্ট সিস্টেমের মাধ্যমে আপডেট করতে হবে। সেগুলো না করলেও এটা মিস প্রেজেন্টেশনের মধ্যে পড়বে এবং এটার কারণে আপনার অ্যাপ্লিকেশন তো রিভিউজ হবে, আপনি সেই সাথে 5 ইয়ার ব্যান্ড হয়ে যেতে পারেন কানাডাতে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো এবার আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়গুলো তুলে ধরি। চেঞ্জেস ইন পার্সোনাল সার্কামস্ট্যান্সেস নিড টু বি ডিক্লেয়ার্ড। Fail to maintain a change in circumstances could be seen a mispresentation which has the potential to lead not only to the refusal of your application but also to a 5-year ban on Canadian immigration. তো আমের নামে একজন ব্যক্তি, তিনি who ranks at the lower end of his round of invitation, অর্থাৎ তার আপনারা জানেন যে ইনভাইটেশন রাউন্ডগুলোতে অনেকের স্কোর একদম তলানিতে, মানে শেষের দিকে থাকে। ধরুন যে কাট অফ স্কোর 470, তাহলে 470 হলো মিনিমাম। তো এই ধরনের মিনিমামের মধ্যেই ছিল তিনি। তো তার ইনভাইটেশন পাওয়ার পরে তার ডিভোর্স হয়ে যায়, কিন্তু সে সেটি
জানায়নি ইমিগ্রেশনে বা সেটি তার আপডেট করেনি। পরবর্তীতে যখন ইমিগ্রেশন অফিসার এটি খেয়াল করলো যে তার ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তার পয়েন্ট সিস্টেমে চেঞ্জ হয়ে যায় এবং তার পয়েন্ট লস হয়ে যায়। তো আফটার রিক্যালকুলেশন অফ পয়েন্ট হিজ নিউ সিআরএস স্কোর ইজ লোয়ার দেন দি লোয়েস্ট র্যাঙ্ক পারসন ইন হিজ রাউন্ড অফ ইনভিটেশন, অর্থাৎ ওই ইনভিটেশনে যে লোয়েস্ট র্যাঙ্ক তার থেকে নিচে চলে আসে তার স্কোর। কী জন্যে? তার এই যে ডিভোর্সের কারণে তার পয়েন্ট লস হলো। In this case, his application is refused due to this change of in personal circumstances. তো দেখুন এক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন রিফিউজ হলো। এক্ষেত্রে সে যদি সেলফ ডিক্লেয়ার করতো তাহলে হয়তো বা আপাতত তার অ্যাপ্লিকেশনটা আপনার পেন্ডিং থাকতো। পেন্ডিং না হলে এখানে দেখুন সলিউশনগুলো। Although it's sometimes impossible to avoid changes in circumstances, it is important to be honest and upfront about any updates. তো এক্ষেত্রে সাজেশন হলো, ইফ আহমেদ ডিক্লেয়ার্স দি চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হি ক্যান রিটার্ন টু দি ক্যান্ডিডেট পুল, অর্থাৎ তার সে হয়তো বা আইটিএ ওই সময় পেত না, সে ক্যান্ডিডেট পুলে ফিরে আসতো ডিক্লেয়ার করার কারণে, এবং তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতো না, কারণ অ্যাপ্লিকেশন করার সময় তার তো আসলে অনেক টাকাও খরচ হলো, অ্যাপ্লিকেশন ফি দিতে হলো, এবং এটা যদি ইন্টেনশনালি করে থাকে তাহলে সে 5 বছরের ব্যান্ড হতে পারে এই ধরনের কেসের ক্ষেত্রে। এবার আসি শোয়িং ইনএডিকুয়েট প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা বিভিন্নভাবে শো করেন তাদের কিন্তু খেয়াল করতে হবে এই বিষয়গুলো। এখানে Canadian immigration programs have clearly defined eligibility criteria for work experience. Immigration officers are trained to ensure candidates meet at minimal requirements. এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। ওম কাপুর নামে একজন ব্যক্তি, দীর্ঘদিন ধরে তিনি বলিউডের অ্যাক্টর ছিলেন। তো তার প্রোফাইলটা রিভিউ করে দেখা গেল লাস্ট 10 ইয়ার্সের মধ্যে তার কন্টিনিউয়াস 1 বছর জব এক্সপিরিয়েন্স খুঁজে বের করা সম্ভব হয়নি। কী কারণে? তিনি যে এক্সপিরিয়েন্সগুলো শো করেছেন সেগুলো দেখা গেল তিনি বলিউডের অ্যাক্টর, হয়তো বছরব্যাপী তিনি ছোট ছোট কাজ করেছেন, ছোট ছোট অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন, কিন্তু কন্টিনিউ প্রতিদিন তিনি কাজ করেনি। এরপরে সবগুলো তার যে ছোট ছোট কাজ সেগুলোকে জোড়াতাড়ি দিলে যা হয় সেটাতে দেখা যাচ্ছে তার অনেক ভলান্টারি কাজ আছে, নন পেইড কাজ আছে। পেইড কাজগুলো তার ইকুইভ্যালেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে পড়তেছে না, যার কারণে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হয়। Carefully review the eligibility criteria for a chosen immigration program, especially the specific wording around work experience. এবার আসি ল্যাঙ্গুয়েজ টেস্টটা কারো যদি এক্সপায়ার্ড হয়ে যায় অ্যাপ্লিকেশন চলাকালে তাহলে কি হবে সেটা নিয়ে আপনাদের সামনে একটি এক্সপিরিয়েন্স শো করি। Just like work experience requirements, immigration programs also have specific language proficiency criteria. In addition to meeting the minimum score, candidate must ensure their test results are up to date and obtained from a RCC approved language testing organization and meet the requirements for the type of application they are submitting. তো এক্সাম্পল হিসাবে বলি, একজন অ্যাপ্লিক্যান্ট তিনি ল্যাঙ্গুয়েজ টেস্ট তার সব কিছু ঠিক আছে এভাবে প্রোফাইল করেছিলেন, এরপরে তিনি আইটিএ পেয়েছিলেন, এরপরে যখন তিনি অ্যাপ্লিকেশন জমা দেন তখন তিনি জমা দিয়েছেন টোফেল আইবিটি টেস্ট। তো এইটি মূলত এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটি তার স্টাডি পারমিটের জন্য ভ্যালিড, বাট এটি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য নট অ্যাকসেপ্টেবল, যার কারণে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ টেস্ট দ্যাট অ্যাকসেপ্টেড ফর ক্যানাডিয়ান ইমিগ্রেশন আর ভ্যালিড ফর 2 years ফ্রম দি ডেট অফ টেস্ট, এটা আপনারা সবাই কমনলি জানেন। এবং অনেকে প্রশ্ন করেন যে আসলে এই ভ্যালিডিটির বিষয়টি কীভাবে কাউন্ট করা হবে। এখানে জাস্ট স্ট্যাটিক অ্যালায়েন্সে প্রথমেই বলে নিই যে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার পরে আপনি যে ওখান থেকে একটা কনফার্মেশন পান, অ্যাকনলেজমেন্ট পান, ওই অ্যাকনলেজমেন্টের ডেট পর্যন্ত ভ্যালিড থাকতে হবে। আপনি কোনোভাবে যদি অ্যাকনলেজমেন্ট ডেটের একদিন আগে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিফিউজ হতে পারে, হয়তো আপনাকে সর্বোচ্চ সময় দিতে পারে যে তুমি নতুন করে একটা আইএলটিএস টেস্ট দাও, এটা হয়তো রিভিউ করলে আপনি পাবেন এই সুযোগ, না হলে কিন্তু রিফিউজ হতে পারে। তো একটা এক্সাম্পল হিসেবে এখানে দেই, লাউরা নামে এক মহিলা, তিনি কী করেছিলেন 22 নভেম্বর 2020 তিনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করেছিলেন এবং তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন ডিসেম্বরের 17 তারিখ। তো যখন তার অ্যাপ্লিকেশনটা রিভিউ করলো ইমিগ্রেশন অফিসার দেখলো যে তার আইএলটিএস এক্সামটা দেওয়া ছিল ডিসেম্বর 2 তারিখ 2018। তো 2018 ডিসেম্বর 2 তারিখে হলে তাহলে তার এটা এক্সপায়ার্ড হয়ে গেছে 2020-এর
1 ডিসেম্বর, কিন্তু তিনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন 17 ডিসেম্বর 2020-এ। তার মানে 2 বছর পার করে তিনি এটি সাবমিট করেছেন। যদিও তিনি আইটিএ পেয়েছেন এটি ভ্যালিড থাকাকালীন, কিন্তু এটি অ্যাপ্লিকেশনটি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জমা হয়েছে এটি ভ্যালিডিটি পার হওয়ার পরে। বেসড অন দিস ইনফরমেশন শি ডাজ নট মিট সিইসি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বিকজ হার ল্যাঙ্গুয়েজ টেস্ট এক্সপায়ার্ড অ্যাজ অফ দি এপিআর ডেট। আশা করি এই বিষয় থেকে আপনারা একটা ভালো লেসন নিতে পারলেন, যেটা আমি বলেছি। ইনশিওর দ্যাট ইউর টেস্ট রেজাল্ট আর কারেন্ট অ্যান্ড আর অ্যাকসেপ্টেড টেস্ট ফ্রম আইআরসিসি ভেরিফাইড এজেন্সি। মিসআন্ডারস্ট্যান্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইমিগ্রেশন প্রোগ্রাম। আরও গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করুন। ইট ইজ ইম্পর্টেন্ট টু থরলি আন্ডারস্ট্যান্ড দি স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর দি পিআর প্রোগ্রাম অ্যাজ দ্যাট হেল্পস প্রিভেন্ট মিস্টেক্স। তো এখানে এক্সাম্পলে আমরা সরাসরি যাই। অস্টন নামে একজন ব্যক্তি, তিনি কি করেছেন, তিনি কানাডাতে পড়াশোনা চলাকালীন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউনিভার্সিটি অফ টরন্টোতে কাজ করেছেন সেপ্টেম্বর 19 থেকে অক্টোবর 2020 পর্যন্ত। তো তিনি ভাবলেন যে তার তো 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তিনি যেহেতু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউনিভার্সিটিতে একজন প্রফেসরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো এই কারণে তিনি এক্সপ্রেসেন্টিতে লঞ্চ করলেন, আইটিএ পেলেন। তার জন্য এমপ্লয়মেন্ট লেটার ইস্যু করলো তার প্রফেসর। তো মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক। হি ওয়াজ ইন স্ট্যাটাস ফ্রম সেপ্টেম্বর 2018 to April 2022 under the both study permit and co-work permit and has granted a post-graduation work permit on March 20 to 2020. তো এখানে দেখতে পাচ্ছেন যে সে যে সময় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল সেই সময় সে ফুল টাইম স্টুডেন্ট ছিল। এর ফলে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কেউ যদি ফুল টাইম স্টুডেন্ট থাকাকালে কোনো কাজ করে, সেটিকে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরিতে কাউন্ট করা হয় না, তবে ফেডারেল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে সেটি সময় অনুযায়ী সে যতটুকু সময় কাজ করতেছে সেটিকে কাউন্ট করা হয়। 1560 ঘন্টা হলে সেটা যদি 3 বছরেও হয়, 2 বছরেও হয়, তখন সেটাকে 1 বছরের ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স ধরা হয়। কিন্তু তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে সিইসি ক্যাটাগরিতে। এরপরে দেখা গেল যে সিইসি কন্ডিশনের সাথে সেটা ম্যাচ করতেছে না। স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন কানাডা থেকে, খুব ভালো করে খেয়াল করুন। ইন অর্ডার টু কোয়ালিফাই ফর সিইসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি পেইড ওয়ার্ক, ভলান্টারি or আনপেইড ইন্টার্নশিপ ডাজ নট কাউন্ট। তো এখন এখানে কিন্তু সেই পার পেয়ে যাবে, কারণ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে তো পেমেন্ট করা হয়েছে, এটা তো ভলান্টারি ছিল না। এরপরে সেকেন্ড কন্ডিশন হলো হ্যাভ বিন গেইনড অ্যাজ এ এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড ডাজ নট কাউন্ট। এক্ষেত্রেও সে পার পেয়ে যাচ্ছে, যে সে তো আসলে ওয়ান কাইন্ডস অফ এমপ্লয়ি হিসেবেই পেলো। নট হ্যাভ বিন গেইনড হোয়াইল এ ফুল টাইম স্টুডেন্ট, এই জায়গাতে এসে সে ফেল করলো। নট হ্যাভ বিন গেইনড হোয়াইল এ ফুল টাইম স্টুডেন্ট থাকাকালে তার এক্সপিরিয়েন্স যদি সে কাউন্ট করে, সেটিকে এখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কাউন্ট করা হবে না। ইফ ইউ ওয়ার অন কোঅপ ওয়ার্ক পারমিট টার্ম, এই কোঅপ নিয়ে যারা এখানে কাজ করেন সেটিকেও এখানে সিইসি ক্যাটাগরিতে কাউন্ট করা হবে না। এরপরে যে ক্যাটাগরি রয়েছে, যে কন্ডিশন বি এন্টায়ার 0, 1, 2, 3 অফ দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন সিস্টেম, এগুলো মেনটেন করতে হবে, সেটা কিন্তু তার আছে, কিন্তু একটা কন্ডিশন সে ফুলফিল করতে পারেনি। হ্যাভ বিন গেইনড বাই ওয়ার্কিং ইন কানাডা, আমি অন্যান্য কন্ডিশনগুলো বলতেছি, এটিও কিন্তু সে করেছে, কানাডা থেকেই সে এক্সপিরিয়েন্স নিয়েছে। রিমোট ওয়ার্ক, ইউ মাস্ট হ্যাভ বিন ফিজিক্যালি ইন কানাডা অ্যান্ড ওয়ার্কিং ফর কানাডিয়ান এমপ্লয়ার। কেউ যদি রিমোট ওয়ার্কও করে তাহলে কানাডাতে থেকেই কাজ করতে হবে। দেখা গেলো সে হয়তো টরন্টোতে আছে, কিন্তু সে কাজ করতেছে ভ্যাঙ্কুভারে, ফিজিক্যালি থাকতে হবে এবং কানাডিয়ান এমপ্লয়ারের অধীনে কাজ করতে হবে, সেটিকে কাউন্ট করা যাবে, বাট আউট অফ কানাডা থেকে করলে হবে না। হ্যাভ বিন গেইনড হোয়াইল অথরাইজ টু ওয়ার্ক আন্ডার টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস। এরপরে বলা হচ্ছে কন্টেইন ডিউটিজ দ্যাট অ্যালাইন উইথ দি লিড স্টেটমেন্ট অ্যান্ড মেইন রেসপন্সিবিলিটিস অফ দি এনওসি কোড। বি অ্যাট লিস্ট 1 year অফ ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ 1560 ঘন্টার কমপক্ষে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে। ইউ ক্যান নট কাউন্ট মোর দ্যান 30 hours পার উইকে 30 ঘন্টার বেশি কাজ করা যাবে না। কেউ যদি 60 ঘন্টাও করে সেটি 30 ঘন্টা হিসেবে কাজ কাউন্ট করা হবে 1 সপ্তাহের মধ্যে। হ্যাভ বিন গেইনড উইদিন প্রিভিয়াস 3 years বিফোর ইউর অ্যাপ্লিকেশন, সিইসি ক্যাটাগরিতে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে এক্সপিরিয়েন্সটা থাকতে হয় 1 বছরের, এই সিস্টেমে কাউন্ট করা হয়, এর বাইরে গেলে সেটা কাউন্ট করা হয় না। সলিউশন for this, it is best to carefully review the criteria for a specific program or consult with a immigration lawyer.
ওভারলুকিং মেডিকেল অর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার আসি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার এখানে গ্যাপ আছে, অথবা মেডিকেলি আপনি ইনএডমিসিবল, এই ধরনের ঘটনা ঘটলে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে, আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনালি অ্যাকসেপ্ট হবে না। Some people are considered inadmissible to Canada under the country's immigration law. Inadmissibility can happen due to a variety of reasons, including criminal, financial, medical, security reason, or due to mispresentation. It is important to consider that even if a person meets all the eligibility criteria for immigration, their application might be refused on grounds of inadmissibility. This also counts for case in which a family member, such as a spouse, dependent, is inadmissible. আচ্ছা, এখানে একটা উদাহরণ আমরা দিয়েছি। অপু নামের একজন ব্যক্তি, তিনি ওয়েব ডেভেলপার, তিনি সব ক্রাইটেরিয়া মিট করেন সিসি ক্যাটাগরিতে। তো তার ফাইলটা যখন রিভিউ করা হলো, তখন খুঁজে পাওয়া গেল যে তার ওয়াইফ মেডিকেলি ইনঅ্যাডমিসিবল, কারণ তার উইক কিডনি, মানে তার কিডনির একটু বড় রোগ রয়েছে, যেটার ফলে তার স্ট্রং পসিবিলিটি টু রিকোয়ারিং ডায়ালাইসিস ইন দি ফিউচার, অর্থাৎ তার ডায়ালাইসিস যে লাগবে এটা বোঝা গেছে। যার ফলে অপুকে ইনঅ্যাডমিসিবল করা হলো A42 of the Immigration Refugee Protection Act, এই অ্যাক্টের অধীনে, having an accompanying family member of a non-accompanying family member who is inadmissible. Accompanying or non-accompanying যেটাই হোক আর কি। তো এখানে যেটা বলা হচ্ছে যে তার ওয়াইফের এই স্বাস্থ্যগত সমস্যার কারণে, যেটি কানাডাতে এন্ট্রি করলে তার কানাডার গভর্নমেন্টের জন্য একটা বার্ডেন হতে পারে, এই কারণে তার এটি অ্যাকসেপ্ট করা হচ্ছে না। এক্ষেত্রে সলিউশন যেটা, বি অ্যাওয়ার অফ ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট কুড লিড টু ইনঅ্যাডমিসিবিলিটি, ডিপেন্ডিং অন দিস কেস ইট ইজ পসিবল টু ওভারকাম ইনঅ্যাডমিসিবিলিটি। তো আপনারা এক্ষেত্রে সচেতন হবেন, পারলে আগেই এই ধরনের ট্রিটমেন্ট করে নিজেদেরকে ফিট করে নেবেন। ফর এক্সাম্পল, ইন কেস অফ মেডিকেল inadmissibility, it is possible to seek legal remedy by demonstrating that a foreign national will not exceed the cost threshold of medical treatment in Canada, or to seek an expectation of medical inadmissibility under humanitarian and compassionate grounds. An experienced immigration consultant or lawyer can help navigate complicated cases. এই ধরনের কোনো সমস্যা ঘটলে আপনারা যেটা করতে পারেন, আপনি অভিজ্ঞ লয়ারের পরামর্শ নিতে পারেন, যিনি আপনার ব্যাপারে কনফার্ম করবে যে সন্দেহের কারণে তাকে কানাডাতে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি তার ব্যাপারে এত খরচ খরচা হবে না, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদেরকে যেতে দেওয়া দরকার। এই বিষয়গুলো একজন অভিজ্ঞ লয়ার সুন্দর করে ড্রাফট করতে পারেন। এই জন্য আপনি এটা অবশ্যই এই ধরনের কেসগুলোতে কেউ পড়লে ল ফার্মের সহযোগিতা নিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আজকের আলোচনা আমরা শেষ করব। আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় একদম ঠান্ডা মাথায় ডিসকাস করেছি, যারা কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে আসতে চান। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে। যারা এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, এনি প্রফেশনাল ক্যাটাগরিতে আসতে চান সবার জন্যে, ইভেন অন্যান্য ক্যাটাগরির জন্যেও কিছু কিছু তথ্য মেডিকেলের বিষয়গুলো তো সব পিআর অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল। আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। এই আলোচনাটি শেয়ার করবেন বেশি মাত্রায়, অধিকারে, যাতে করে স্টুডেন্ট ভাই বোনরা বলি বা আউট ফরেনার যারা আছেন সবাই যাতে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে কেয়ারফুল হন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।